চোখের সামনে অন্যায় হতে দেখলে সেটার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদী হয়ে ওঠা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি ট্রেনের কামরায় ঘটা একটা ঘটনার কথা গল্পাকারে আপনাদের শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সেদিন ট্রেনে করে অফিস ফেরত অভিজিৎ দেখছিল জানলার ধারে বসা হলুদ চুড়িদার পরা মেয়েটিকে। অভিজিৎ সাধারণত এই কামরায় ওঠে না। আজ অফিস ফেরত ছুটতে ছুটতে এই কামরাটা সে সামনে পেল, নইলে ট্রেনটা তার মিস হয়ে যেত। নির্ঘাত মেয়েটাকে তার চোখে পড়েছিল এই কারণে যে কতগুলো ছেলে মিলে ওই দিকটাতে বড্ড হই হই করছিল। এমনিতে সারা ট্রেন প্রায় হালকা ভিড়, ফাঁকা সিট এদিক ওদিক, কিন্তু ছেলেগুলোর ভিড় ওই মেয়েটার কাছেই। এতে অভিজিৎ বুঝতে পারছিল যে মেয়েটাকে ডিস্টার্ব করছিল তারা। অভিজিৎ মেয়েটাকে পেছন থেকে দেখতে পাচ্ছিল। ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে চেপে বসেছে, কথা বলতে বলতে হেসে তার গায়ের উপরে হেলে পড়ছে। মেয়েটি অস্বস্তি অনুভব করে কিছু একটা বলতেই এক কথা দুই কথায় কথা কাটাকাটিতে চলে গেল প্রায়। অনেকের মতো অভিজিৎ অনেকক্ষণ ধরে খেয়াল করলেও বারবার না দেখার ভান করে চোখ সরিয়ে নিচ্ছিল। বিরক্ত লাগছিল তার। কোথায় সে ভাবলো একটু ঘুমিয়ে ট্রেনে করে বাড়ি ফিরবে, তার আর জো নেই। দূর, যত সব ঝামেলা বলে মনে হচ্ছিল এইসব অভিজিতের। এর মধ্যে মেয়েটির গন্তব্যস্থল মনে হয় এসে গিয়েছিল। সে উঠে দাঁড়িয়ে জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু ছেলেগুলো তাকে সিটের জায়গা থেকে কিছুতেই বের হতে দিচ্ছিল না। মেয়েটি বোধহয় বারুইপুরে নামবে, বারবার বলছে সাইড দিতে, কিন্তু ওরা পরস্পরের হাঁটু দিয়ে মেয়েটার বের হওয়ার রাস্তা আটকে দিয়ে মজা দেখছে আর খিলখিল করে হাসছে। হালকা ভিড় ট্রেনে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কিছু বলছে না, যেন মজা দেখছে সবাই, যদিও বা সাথে অভিজিৎ। কেউ কেউ বলছে একা মেয়ে যখন লেডিসে উঠলেই তো ভালো ছিল। কে যেন বলল এই রাতে একা বের হওয়া ঠিক হয়নি মেয়েটার। কেউ আবার বলল মেয়েটা নিশ্চয়ই লটর পটর আছে ওদের কারোর সাথে, নইলে এত মেয়ে থাকতে। এর মধ্যে ট্রেনের গতি ধীর হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা থামবে বারুইপুরে। মেয়েটা শেষ পর্যন্ত মরিয়া হয়ে তার যত দূর সম্ভব ছিল জুতো দিয়ে ছেলেগুলোর পা মারিয়ে বেরিয়ে এলো ওখান থেকে। কারণ ছেলেগুলো আ করে উঠতেই তাদের মধ্যে একটা ছেলে রেগে মেয়েটার ওড়না টেনে ধরতেই, মেয়েটা তার হাতের ব্যাগ দিয়ে সজোরে তার হাতে মারতেই ছেলেটা নিজের হাত ধরে কুকিয়ে উঠল। এবার ট্রেনের অনেকে সিনেমা দেখছে ভাব করে বলল, মেয়েটার কি সাহস রে বাবা। হ্যাঁ, মেয়েটার সাহস দেখে অবাক হয়েছিল অভিজিৎ, কিন্তু দর্শকের ভূমিকাতেই সন্তুষ্ট ছিল সে। ট্রেনটা স্টেশন ছেড়ে দেবে বুঝে মেয়েটা প্রায় দৌড়ে নেমে গেল ট্রেন থেকে। তার পেছনে হই হই করতে করতে ওই চারটে ছেলেগুলো। আর ট্রেনে বসে খুব মজা করে সবাই দেখল। একে অপরের মুখের দিকে তাকালো সবাই, কিন্তু কেউ কিচ্ছু বলল না, এমনকি অভিজিৎ না। তবে অনেকেই পাশের জনকে বলল, ছেলেগুলো কিন্তু মোটেই ভালো না। তখন রাত প্রায় 8টা। ট্রেনে সেই সময়ে যারা যারা সেই দৃশ্য দেখেছিল তারা প্রত্যেকেই বুঝতে পারছিল যে মেয়েটার কতটা ক্ষতি হতে চলেছে বা হতে পারে। তবে এটা বুঝেও না বোঝার ভান করে নিজের মনকে বোঝাচ্ছিল যে দূর, এখন চারিদিকে লোকজন, আলো, নিশ্চয়ই কিছু হবে না। এটা ভেবে নিজের বিবেককে তখন শান্ত করলো অভিজিৎ নিজেও। এটা অবশ্য ও প্রায় করে থাকে। বিবেকের দরজায় যখন কেউ কড়া নাড়ে, অভিজিৎ তখন নিজের স্বার্থ ছাড়া দরজা খোলে না কিছুতেই। নিজেকে বোঝায় সে যে কি দরকার অযথা ঝামেলাতে গিয়ে, নিজের সংসার আছে, অতএব কোনো সমস্যাতে নিজেকে জড়ানোর দরকার নেই। দেখো আর না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো, নইলে কিভাবে ফেসে যাব তার ঠিক নেই। এইসব ভেবে নিজের সপক্ষে যুক্তি দিয়ে নিজের বিবেককে শান্ত করতে পারে অভিজিৎ ভীষণ রকমভাবে। এখানেও তাই করল সে। তাই কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ আবার নিশ্চিন্ত মনে ঘুমানোয় মন দিতে পারল, কারণ তার গন্তব্যস্থল পৌঁছাতে এখনো 45 মিনিট বাকি। এই আয়েসের সময়টুকু নষ্ট করতে চায় না সে কিছুতেই।
এর ঠিক 2 দিন পর সন্ধ্যের সময় টিভির সামনে বসে খবর দেখছিল অভিজিৎ। তখনই একটা খবরে চোখ আটকে গেল তার। বারুইপুরের অন্তর্গত চকবেরিয়ার জলা জমিতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পরনে তার ছিন্ন ভিন্ন হলুদ সালোয়ার কামিজ। বোঝা যাচ্ছিল যে গণধর্ষণের শিকার মেয়েটি। খবরটা চোখের সামনে দেখে ভুরু কুঁচকে সোজা হয়ে বসল অভিজিৎ। মুহূর্তে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার। ঠিক এই সময় অভিজিতের গিন্নি বেজার মুখ করে এসে বলল, 8টা বাজে, মেয়ে বাড়ি ফেরেনি এখনো। অভিজিৎ খবর থেকে মুখ তুলে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল গিন্নির দিকে। মাথার মধ্যেটা কেমন যেন ফাঁকা লাগছে তার এই মুহূর্তে। অথচ রিনির অর্থাৎ তার মেয়ের 7:30টার মধ্যে বাড়ি চলে আসার কথা। তার গিন্নি বলছে, আমি ফোন করছি, ফোন নট রিচেবল বলছে। অভিজিতের মাথায় তখনও গম গম স্বরে বাজছে টিভির বলে যাওয়া খবরটা, মেয়েটির পরনে হলুদ চুড়িদার ইত্যাদি ইত্যাদি। গিন্নি আবারও অভিজিতের দিকে তাকিয়ে ধমক দিল প্রায় এবং বলল, বলছি এমন হাঁ করে দেখছো কি? স্যারকে ফোন করো না একবার। হ্যাঁ হ্যাঁ বলে বুক পকেট থেকে কোনো রকমে ফোনটা বার করলো অভিজিৎ। তারপর কাঁপা কাঁপা হাতে কেমিস্ট্রি স্যারকে ফোন করতেই স্যার বললেন, রিনি তো বেরিয়ে গেছে সন্ধ্যে 7টায়। তারপরে স্যার আবার অভিজিৎকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, এখন সন্ধ্যার সময়, চারিদিকে আলো, লোকজন, নিশ্চয়ই বন্ধুদের সাথে গল্প গুজব করে যেতে একটু দেরি হচ্ছে, ও ঠিক পৌঁছে যাবে। বাড়ি ফিরলে একটা ফোন করে দেবেন আমায়। এই বলে স্যার ফোনটা রেখে দিলেন। চকিতে ট্রেনের ঘটনাটা সামনে ভেসে আসলো অভিজিতের। সে মনে মনে ভাবতে লাগলো, আমিও তো ঠিক এটা ভেবেই নিজের মনকে বোধ দিয়েছিলাম, লোকজন, আলো, কিন্তু নিউজ চ্যানেলে তখনও ক্রমাগত ঘোষণা করে চলেছে মেয়েটার খবর আর লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন। অভিজিতের চোখের সামনে হলুদ চুড়িদার পরা মেয়েটার ছায়া ভেসে উঠল যেন। সে আপন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটার কতই বা বয়স হবে, রিনির থেকে হয়তো কিছুটা বড়। তার নিজেকে কেমন যেন অবশ লাগলো। হঠাৎ ধপ করে বসে পড়ল চেয়ারে। তার বুকের কাছটাতে কেমন যেন ব্যথা করতে লাগলো। চোখ মুখ কুঁচকে উঠল। অভিজিতের গিন্নি তার মুখের দিকে তাকিয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বরের চোখে মুখে ঘাড়ে জল দিতে লাগলো। অভিজিৎ নিজেও জানে না যে কি হয়েছে ওর। শুধু এখন তার মনে হচ্ছে, আমি বা আমরা কি পারতাম না সেই সময় ছেলেগুলোকে ধমক দিতে, ছেলেগুলোর হাত থেকে তখনই মেয়েটাকে বাঁচাতে? মেয়েটাকে তাহলে ওরা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে, আর পারছে না অভিজিৎ কিছু ভাবতে। নিজের বিবেক যন্ত্রণায় ওর কেমন অস্থির লাগছে যেন। আর বারবার মাথায় আসছে, রিনির ফোনটা নট রিচেবল কেন বলছে? কি হলো আমার মেয়েটার? প্রায় 8:30 বাজতে চলল। সেদিনও কি ওই মেয়েটার ফোনও এইভাবে নট রিচেবল বলছিল? ওর বাবা মাও কি সেদিন? ভাবতে ভাবতে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল অভিজিৎ। কোনো রকমে নিজেকে ধাতস্থ করে উদ্ভ্রান্তের মতো জামা প্যান্ট পরে বাইক বার করলো সে। কিন্তু কোথায়, কত দূর যাবে? কোথায় খুঁজবে নিজের মেয়েকে? এখানে আশেপাশের কোথাও অন্ধকার জায়গায়, নাকি কোনো জলা জমিতে? মেয়েকে কি আর সুস্থ অবস্থাতে ফিরে পাবে সে? এসব চিন্তায় দিশে হারা অভিজিৎ গাড়ি স্টার্ট দিল। তার গিন্নি দরজার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকলো। আর অভিজিতের কানে শুধু ভেসে চলেছে একটাই খবর, পরনে হলুদ চুড়িদার, মেয়েটিকে গণধর্ষণ। ওই মেয়েটির বাবাও নিশ্চয়ই সেদিন রাতে আমার মতোই অসহায়ভাবে মেয়েকে খুঁজতে বের হয়েছিল। গাড়ি চালাতে চালাতে এই সব কিছু ভাবতে লাগলো অভিজিৎ। আর ভাবতে পারছে না সে। কেমিস্ট্রি স্যারের বাড়ি থেকে ফেরার পথটুকুর অলিগলিতে অন্ধকার দেখলেই ঢু মেরে আসলো। না, মেয়ে তার কোথাও নেই। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল অভিজিতের সেই মুহূর্তে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। এমন সময় গিন্নির ফোন এলো আর বলল, মেয়ে এই মাত্র ফিরেছে। ওরা বন্ধুরা মিলে স্টেশনে বুক স্টলে বই কিনতে গিয়েছিল, তাই দেরি। ফোন ধরে নিজের থেকে অভিজিতের মাথায় নানান প্রশ্ন আসতে লাগলো তার মেয়েকে কেন্দ্র করে। যেমন, ফোন নট রিচেবল কেন? দিনের বেলা বই কিনতে যেতে কি হয়েছে? বাড়িতে দেরি হওয়ার খবর দেয়নি কেন? এরপর আবার সে ভাবল যে এখন এসব ভাববার আগে
আমার মেয়েটা সুস্থ সবল যে বাড়ি ফিরেছে সেটা ভেবেই বুক থেকে একটা হালকা পাথর যেন নেমে গেল। দ্রুত বাড়ি ফিরল অভিজিৎ। এরপর দিন 2 ছুটি নিয়েছিল সে অফিস থেকে। শরীর মন কিছুই ভালো ছিল না তার। এই কয়দিন নিজের মনের সাথে লড়াই করে গেছে সে ক্রমাগত। সব সয়ে আসা তার মনটা কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছিল। নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছিল প্রতি মুহূর্তে মেয়েটির মৃত্যুর জন্য অভিজিৎ নিজেকে পরোক্ষভাবে দায়ী করেছে। কয়েক রাত বিবেক যন্ত্রণাতে ঘুমোতে পারেনি সে। তাই ঠিক করেছে আজকের পর থেকে আর চুপচাপ নয়, এমন অন্যায় দেখলে একবার অন্তত হেই বলে চিৎকার করে উঠব। আমাকে দেখে নিশ্চয়ই অনেকেই সাহস পাবেন। আজও অফিস ফেরত ট্রেন ধরেছে অভিজিৎ। ইচ্ছা করেই ওই কামরায় উঠল সে। চোরের মতো আর চোখে তাকিয়ে দেখল জানালার ধারের সিটটাতে আজ অন্য একটা মেয়ে বসে, জিন্স টপ পরে। বুকটা কেমন করে উঠল অভিজিতের। এমন সময় গড়িয়ে আসতেই ট্রেনে ফিসফিস করে উঠল কয়েকজন, এই যে সেই মেয়েটা। চমকে তাকালো সেদিকে অভিজিৎ আর দেখল সেই দিনের মেয়েটি আজ নীল রঙের চুড়িদারে। অভিজিতের পাশেই বসে থাকা দাদা হঠাৎ করে বলল, সেদিন মেয়েটা স্টেশন থেকে নেমে যা পিটিয়েছিল না ছেলে চারটাকে, তারপরে আরও একটা ছেলে মেয়েটার সাথে মিলে গিয়ে আচ্ছা মার মেরেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু। খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও 2-4 ঘা দিই। লোকটার মুখে প্রসন্ন হাসি দেখল অভিজিৎ। মাথা নিচু করে বুঝল সেদিনের মতো নিজের ঘুমন্ত বিবেকের দরজায় এইভাবে মাঝে মাঝে সবারই কড়া নাড়িয়ে দেওয়ার দরকার, নইলে তাকে জাগানোর আর বুঝি কোনো উপায় নেই। বন্ধুরা, নিজের বিবেক জাগ্রত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অন্যের সাথে অন্যায় হতে দেখলে অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তা না হলে একদিন সেই অন্যায় ঘুরে ফিরে নিজের কাছে এসে পড়ে। দ্বিতীয়ত, অন্যায়ের যেমন কোনো জাত পাত ধর্ম বর্ণ থাকে না, ঠিক সেরকমই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেও বিশেষ কিছু লাগে না। তৃতীয়ত, জায়গা বিশেষে অবশ্যই নিজের মধ্যে থাকা গুপ্ত বিবেককে জাগ্রত করে তোলা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।